সবশেষে তুমি অন্য কারোর পাশে। ঠকাইছো না, ঠকবা, সময় অপেক্ষা। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আলভি ও তিথি সম্পর্কে এমন কি বলে গেছেন ইকরা, যা শুনে এখন রীতিমতো ভয় কাঁপছেন আলভি। কি এমন ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে সেই সিসিটিভি ফুটেজে, আর কেনই বা আলভি কোনোভাবেই সেই ফুটেজ মিডিয়ার সামনে আসতে দিচ্ছেন না? আজ আমরা জানব এই চাঞ্চল্যকর রহস্যের পেছনের আসল ঘটনা। দর্শক, ইকরার আকস্মিক মৃত্যুর পর চারদিকে যখন নানা প্রশ্নের জন্ম হচ্ছে, ঠিক তখনই সামনে এলো এক নতুন এবং চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে মৃত্যুর ঠিক আগে একটি সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের জমানো সব কষ্ট আর অভিযোগের কথা বলে গেছেন ইকরা। আর সেই শেষ কথার পুরো নিশানাই ছিল আলভি এবং তার গার্লফ্রেন্ড তিথির দিকে। ইকরা নাকি স্পষ্ট করে জানিয়ে গেছেন তার এমন পরিস্থিতির জন্য ঠিক কারা দায়ী, এবং পর্দার আড়ালে আলভি ও তিথি মিলে তার সাথে কী ধরনের প্রতারণা করেছে। এই সিসিটিভি ফুটেজের কথা জানাজানি হওয়ার পর থেকেই আলভির চোখে মুখে চরম আতঙ্ক। গুঞ্জন উঠেছে যে কোনো মূল্যে এই ফুটেজটি গায়েব করার বা মিডিয়ার আড়ালে রাখার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। কারণ আলভি খুব ভালো করেই জানেন ইকরার সেই শেষ কথাগুলো যদি একবার মিডিয়া বা সাধারণ মানুষের হাতে পৌঁছায়, তবে নিজেকে বাঁচানোর আর কোনো রাস্তাই তার খোলা থাকবে না। তিথিকে নিয়ে আলভি যে মিথ্যার জাল বুনেছিলেন, সিসিটিভির ওই কয়েক মিনিটের ভিডিওতেই তার সব প্রমাণ লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। আলভি যতই সত্যি লুকানোর চেষ্টা করুক না কেন, সত্য কখনো চাপা থাকে না। এই ফুটেজ এবং পুরো ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন ইকরার এক ঘনিষ্ঠ বন্ধু। তো আর কথা না বাড়িয়ে চলুন ইকরার বন্ধু আসল ঘটনা নিয়ে ঠিক কি বলছে এবার সেটাই শুনে নেওয়া যায়। আমি হচ্ছে ইকরার বেস্ট ফ্রেন্ড, খুব কাছের বন্ধু, অনেক বছরের বন্ধুত্ব আমাদের। আর আমার নাম হচ্ছে গিয়ে ডাক্তার খাদিজা। যাই হোক, এখন আমরা আসল কথাটাই আসি, যেগুলো আপনারা বেসিক্যালি জানতে চান। এই কারণে হচ্ছে, কারণ লাস্ট যখন ওর সাথে আমার কথা হয়েছে 10:46-এ, 10:46-এ যখন কথা হয়েছে এম সকালে, 10:46 PM তো নাই দুনিয়াতে। আচ্ছা যাই হোক, যখন কথা হয়েছে তখন পর্যন্ত আসলে ও সবই শেয়ার করে। আমরা 3 বান্ধবী, আমাদের একটা গ্রুপ আছে, ও আমাদেরকে সব শেয়ার করে। যেমন হচ্ছে 2 দিন আগে ওর মন টন যখন খারাপ ছিল, 2 দিন আগে একটা মেসেজ জিনিস নিয়ে হচ্ছে গিয়ে ওদের স্বামী স্ত্রী ঝগড়া হয়। তো যখন মন টন খারাপ ছিল তখন এমনও হয়েছে যে সে ঘুমের ওষুধ খাইছে, একসাথে ঘুমাবে দেখে 3-4টা ঘুমের ওষুধ খাইছে, যে আমি এমন ঘুম দিব যাতে আমার হচ্ছে গিয়ে মানে 24 ঘন্টা কোনো ডিস্টার্ব না হয়। তো তখন ওর কাছে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, আমার যদি কিছু হয়ে যায় ওর মোবাইলের পাসওয়ার্ডটা লিখে দিয়ে গেছে। তো আমি তখন বুঝাইলাম আমরা যে পাগলামি করিস না, ঘুমা, তো তোর এখন আসলে এখন রেস্টটা দরকার। যাই হোক, এখন দেখা গেছে যে যেটা বললাম আর কি, যে ও সবই শেয়ার করে। যেমন এই ব্যাপারটাও শেয়ার করছে যে কি নিয়ে ঝগড়া হয়েছে। সকালবেলা যদি এমন কিছু আগে থেকেই ওর মাথায় থাকতো যে ও করবে, ও মেন্টালি ফিট না এখন, বা ওর মাথায় এগুলো ঘুরতেছে, ও কিন্তু জানাই তো, ও একটু হলেও বলতো আমার খারাপ লাগতেছে বা আমার কিছু ভালো লাগতেছে না, বা তোর আমাকে মাফ করে দিস, যেটা আমরা নর্মালি করি। যে খুব ভালনারেবল সিচুয়েশনে গেলে আমাদের যদি ওটা করে, অল্প বয়সে আমরা সবাই কাউকে না কাউকে ভয় দেখাইছি যে আমরা বলি আমরা মাফ করে দিই এটা। ও সবসময় এরকম, মানে কিছু হলে আমাদেরকে জানাবেই। আমরা জানি না আসলে এমন জিনিস খুব কম আছে। তো যদি এরকম আসলেই ডেঞ্জারাস কিছু হতো ও সকালবেলা জানাইতো, কিন্তু বলে নাই। ও 2 দিন ধরেই বলতেছে ও নেপাল যাবে। ওই দিন যখন কথা হয়েছে তখনও সে হচ্ছে কি একটা টেক্সট দিল, কথা আমার সাথে তো আলাদা কথা হচ্ছে, গ্রুপে টেক্সট দিল যে আমি নেপাল যাব। তো যেহেতু বিকালে ইফতার পার্টি ছিল, আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে যাই, তাকে প্রোগ্রামটা শেষ করে যা, কারণ এত মানুষের একটা প্রোগ্রাম শেষ, নর্মাল, আর কোনো কিছু আর কথা হয় নাই। আমার ওই দিন আমি যেই হসপিটালে আছি, ওনার জানাজা নিয়ে আমাদের হসপিটালে জানাজা হয়, মানে ওনার এসব নিয়েও আমি একটু আপসেট ছিলাম, বিজি ছিলাম। তো আমি না আর এরপরে ওকে আর ফোন দিব ওই সময়টা হয়নি। এই 2 ঘন্টার মধ্যে আসলে এমন কি হয়ে গেছে আমি জানি না। যেই মেয়েটা হচ্ছে আগের দিন ওর জিনিসপত্র, ওর শখের জিনিসপত্র যে সংসারে ও গুছাইছে, ফার্নিচার, ওর বেডরুমের ফার্নিচার, শখের ফার্নিচার গুলো, এগুলা ওর বাবা কিনে দিয়েছে। ওর সংসার ও নিজে
তো বাবা ওর সব ফার্নিচার কিনে গুছাই দিচ্ছে, নিজের মতো গুছাইছে। এই জিনিসগুলো নিয়ে যে অন্য রুমে রাখলো, যেটা আমরা ওদের বাসায় গেস্ট রুম ছিল আর কি, যে ও আলবির সাথে এক রুমে থাকবে না। যে সবকিছু ফার্নিচার সরালো, যে বললো যে ঈদের পরে আমি আলাদা হয়ে যাব, যে কোনো জায়গায় যে উঠবো, কারো বাসায় উঠবো, নাহলে বাবা আমার কাছে চলে যাবো বা নিজে একটা বাসা নিব। যে আগের দিন পর্যন্ত এত শক্ত ছিল যে এই মানুষটার সাথে সে থাকবে না, বা হচ্ছে কি সে নিজেকে শক্ত করতে চায়, মুভ অন করতে চায়, তার সকালে 2 ঘন্টার মধ্যে কি এমন হলো? মানে আমাদের কোশ্চেন একটাই, আমারও জানার একটাই, যে এই 2 ঘন্টার মধ্যে এমন কি হলো, এমন কি বললো ওকে যে ও হচ্ছে গিয়ে এত ট্রিগার হলো যে নিজে স্টেপ নিল, নাকি ও স্টেপ নিল না, ওকে জেনে শুনে ও এমন কিছু জেনে গেল কিনা এই 2 ঘন্টার মধ্যে, যেটা ও হচ্ছে গিয়ে এক্সপোজ করে দিলে সমস্যা। আমার কাছে অ্যাজ এ ডক্টর আমি একটা জিনিস যেটা আমি বুঝছি, সেটা হচ্ছে আমরা ফরেনসিক মেডিসিনে পড়েছি, এটা হচ্ছে আমাদের এইসব কেসগুলোতে কিছু আমরা আলামত থাকে, হ্যাঁ, সিমটমস থাকে, যেমন হ্যাঙ্গিং কেসগুলোতে হয়। তো যেহেতু প্রথম দিন আমি দেখছি, আমি আসলে এত কিছু মাথায় ঢুকে নাই, তখন তো আসলে এত কিছু মনে থাকে না ওই শোকের অবস্থায়। এই জিনিসগুলো আমি 2 দিনে খুব চিন্তা করলাম। এখন আমার এটা একটা জিনিস, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, ও ঘরের জামা কাপড় পরা ছিল না। আপনারা যদি দেখেন, একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যে ওকে রিক্সায় করে নিয়ে যাচ্ছে। আপনারা যদি দেখেন যে ওর হচ্ছে কি বাইরের সালোয়ার কামিজ পরা সুন্দর, মানে মানুষ বাইরে যেসব কাপড় চোপড় পরে, ও ঘরে তো নিশ্চয়ই সুন্দর করে সেজেগুজে নাই। কে এত ভালো কাপড় চোপড় পরে? নিশ্চয়ই ওর এমন কিছু তো একটা আলবি বলছে, কিংবা কিছু তো একটা হয়েছে। আমি জানি না আলবিও বলছে কিনা, আলবির পাশের মানুষও বলছে কিনা, আই ডোন্ট নো। যেহেতু ওই ছেলেটা বলছে, যে ছেলেটা ওকে নিয়ে আসছে, আলবির অ্যাসিস্ট্যান্ট উদ্ধার করছে, ওই ছেলেটা বলছে যে ওকে আলবি নাকি ফোন দিয়ে জানাইছে। তাহলে আমি ধরেই নিলাম যে আলবির সাথেই কথা হচ্ছিল। আমি ধরে নিলাম, যেহেতু বলছে তার মানে আলবি জানে, মানে আলবির সাথেই কথা হচ্ছে। এমন কি বললো, এমন কি দেখাইলো যে ওর হঠাৎ করে মনে হলো যে ওর এই দুনিয়াতে থাকা উচিত না। না হলে যে মেয়েটা এত বছর ধরে, 16 বছর ধরে একটা মানুষের সাথে আছে, 14 বছর ধরে সংসার করতেছে, ওই মানুষটার তো আজকে থেকে না। আপনারা একটা স্ক্রিনশটও দেখবেন যে 2015 সালেও একবার এরকম বলছিল। তো আজকে থেকে না, আমরা তো দেখতেছি, আমি তো দেখতেছি 12 বছর ধরে ওদেরকে, ওদের সম্পর্কের মোটামুটি শুরু থেকেই দেখতেছি আমি। ঝগড়া হয়, মিটমাট হয়, এইসব নিয়ে ঝামেলা হয়, টুকটাক জিনিস নিয়ে হয়। বাচ্চাটা হওয়ার পর ওর খুব কনফিডেন্স ছিল যে আচ্ছা ঠিক আছে, এখন বাচ্চা হয়ে গেছে, আলবি বাবা হয়েছে, রেসপন্সিবিলিটি আসছে, ওর কাজ হচ্ছে। তখন ও হঠাৎ করে অনেক কাজও শুরু করে দিল মেইন স্ট্রিমে। তো ভাবলো যে আচ্ছা এখন ব্যস্ত হয়ে গেছে, বাবা হয়ে গেছে, এখন মনে ভালো হয়ে গেছে, এখন মনে এদিক ওদিক আর ছুটবে না। আমরাও ভাবলাম আচ্ছা ঠিক আছে, মানুষের তো একটা বয়স থাকে, একটা বয়সের পরে যে মানুষ একটু হচ্ছে গিয়ে সেটেল হয়। কিন্তু না, আবার দেখা গেল 6 মাস ভালো, 7 মাস ভালো, এরপরে তো আপনারা শুনলে বাচ্চাটা হলো 21 সালে, আর 22 সাল থেকেই ওই মেয়ের সাথে নাকি অ্যাফেয়ার। যাই হোক, প্রথম ও সন্দেহ করতো, আমরা ওকে বুঝাইতাম, আমরা বলতাম যে দেখ, মানুষ কাজ করতে গেলে সব জুটি নিয়েই কথা হয়, তাই না? আমরা ওকে বুঝাইছি, কিন্তু বলে না যে এত বছর ধরে সংসার করতেছি, স্ত্রী মনে খুঁচা দিয়েছে, মানে সেন্স, মানে বলে না যে মেয়েদের হচ্ছে গিয়ে একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে। ওর কোথাও না কোথাও প্রথম থেকেই ওর এই ব্যাপারটাতে ও বুঝে গিয়েছিল যে দেয়ার ইজ সামথিং রং। এতদিন ধরে প্রমাণ খুঁজবো, এর মাঝখানে অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় ও এটা সেটা, কিন্তু আলবি প্রত্যেকবারই বলছে যে আমরা তো কো আর্টিস্ট, আমরা তো কাজ করতে গেছি। এখন মানে ব্যাপারটা এরকম যে আসলে তোরা কাজ করতে গেছে, এবং কাজ করতে গিয়ে কি করতেছে আমরা তো জানি না, এটা তো প্রুভ করা সম্ভব না। শেষে যেটা হলো, শেষ মুহূর্তে যেটা হলো সেটা হচ্ছে আমাকে ও ইকরা যেটা বলে গেল আমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে আলবি স্বীকার করেছে ওর কাছে যে হ্যাঁ, আমার মানে ওর জন্য আমার ভালোবাসা আছে, মানে ওই মেয়েটার কথা বলেছে। এখন এটা ইকরার ভাষ্য মতো বলে গেছে, একটা স্ক্রিনশট দিয়েছিল, স্ক্রিনশটটা এখন নাই। মানে ইকরা আবার রেপুটেশনে খুব বিলিভ করে, আর ওর কাছে মনে হয় যে মানুষজন হ্যাক করার চেষ্টা করে। এর আগেও আলবির 2টা আইডি হচ্ছে গিয়ে চলে গেছে। তো খুব কনসাস থাকে এসব ব্যাপার। ও এসব জিনিস সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে শেয়ার করলো, ডিলিট করে দিত, খালি বলতো তোরা দেখছিস, এরপরে ডিলিট করে দেয়, এরকম আর কি। একটা আত্মহত্যার ঘটনা, ইকরার কথাটা সবাই জানে, যেখানে রিজিক হচ্ছে অনেক বড় একটা বিষয়। তাদের সন্তানের নাম হচ্ছে রিজিক, আলভি এবং ইকরার সন্তান। তো আত্মহত্যাকে আমি তো কখনোই সাপোর্ট করি না, প্লাস একটা মেয়ে কেন আত্মহননের দিকে গেল সেই বিষয়টা আসলে আমরা যতক্ষণ পর্যন্ত খুঁজে না বের করবো, এই আত্মহত্যা হতেই থাকবে। আবার একটা বিষয় হচ্ছে যে আত্মহননের পর আমাদের আশেপাশে যারা আমাদেরকে ভালোবাসে
মেয়েটা হয়তো বা তার হাজবেন্ডের জন্য আত্মহত্যা করেছে, কিন্তু আমাদের আশেপাশে আমাদের বাবা মা আছেন, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, বিশেষ করে আমাদের সন্তান যারা আমাদেরকে ভালোবাসেন, তাদের আসলে কি পরিণতি হয় বা তাদের অবস্থাটা কি দাঁড়ায়, সেই চিন্তা থেকে, সেই কথা থেকে আসলে আমি বিষয়টা নিয়ে কথা বলেছি। এবং আমি খুবই অবাক, অনেক মেয়েরা তাদের দুঃখের কথা, বিশেষ করে ডিভোর্সি মেয়েরা, অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছেন, অনেকে ভয়েস রেকর্ড পাঠিয়েছেন। মানে এতে অনুমেয় যে বাংলাদেশের ঘরে ঘরে প্রচুর মেয়ে আসলে এই ধরনের ঘটনার শিকার। এই ধরনের ঘটনার শিকার বলতে তারা আসলে তাদের সাথে যে বিট্রে করা হয় বা তারা যে সকল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, তারা চাইলে সেখান থেকে বের হতে পারে না, বা তারা যদি সেখান থেকে বেরো হয়ে যায়, সমাজ তাদেরকে সেই জায়গা থেকে বের হতে দেয় না। তো আমি আসলে যদি আইনত বলি, আমি জানি না এই সকল মেয়েগুলো আইনের আশ্রয় কোথায় নিবে। একটা মেয়ে সংসারও করতে চাইবে তার স্বামীর সাথে, আবার সে দেখছে যে তার স্বামী তাকে ছাড়া অন্য জায়গায় ইনভলভড, সেটা তো আসলে কি একটা বিশ্বাসঘাতকতা তো অবশ্যই তৈরি হয়। এবং সেই ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে তার বিবাহিত বউ বা ওয়াইফের যে অধিকার, সেই জায়গা থেকে সে বঞ্চিত হয়। এই একটা বিষয় থাকে। আরেকটা বিষয় হচ্ছে এই সময়টাতে সে তার বাবা মা বা পারিপার্শ্বিক সামাজিকভাবে কাদেরকে বলে, কাদের কাছ থেকে এটার পরিত্রাণ পাবে বা উপদেশ ভালো পাবে, বা এগুলো নিয়ে কাউন্সিলিং এর কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে কারা এগিয়ে আসবেন, এই জায়গার প্রশ্নগুলো কিছু থেকে যায়, যেগুলো আমি পয়েন্ট আউট করতে চাই। এবং আমার কথা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি, আমরা অতিরিক্ত বা অতীব ধনী দেশ যেহেতু না, আমাদের কর্মসংস্থানের একটা বিশাল সংকট আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি দেখছি যে নতুন সরকার, অন্তর্বর্তী সরকার যাবার পরে নতুন সরকার এসেছে, নতুন সরকার গঠন করেছে, সেখানে কিন্তু বিশাল সংখ্যক অবশ্যই একটা নারী এবং মেয়েদের কিন্তু সাপোর্ট ছিল, এটা অবশ্যই, এটা মানতেই হবে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো জায়গায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মেয়েদেরকে আলাদা করে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমি এই সরকারের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট রাখবো, আমাকে আজকে আমি একটা সামান্য ভিডিও করার কারণে বা একটা সামান্য ভিডিওতে আমি জাস্ট কিছু প্রবলেমসগুলো শেয়ার করার কারণে আজকে যতগুলো মেয়ের ইনবক্সে তাদের কষ্টের কথা শুনেছি, এবং অনেকেই তাদের কষ্টের কথাগুলো শেয়ার করেছেন। কেন শেয়ার করেছেন আমাকে আমি জানি না, কিন্তু এটা হয়তো বা তারা তাদের নিকট আত্মীয়দের কাছে, তার বাবা মার কাছে বা সোশ্যাল মিডিয়াতে বা তার কারো কাছে শেয়ার করবার মতো নেই, কারো কাছে যে তারা এই প্রবলেমের সলিউশন পাবে সেটাও হয়তো বা নেই। তারা হয়তো বা ভেবেছে যে হয়তো বা আমি তাদের পক্ষ হয়ে, একজন মেয়ের পক্ষ হয়ে যখন কথা বলেছি, আমার কাছে শেয়ার করে হয়তো বা তারা হালকা হয়েছেন, কিন্তু আমারও তো করার কিছু নেই, বা আমিও তো আমার জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে কাজ করা ছাড়া আমি আসলে কিছু করতে পারছি না। আমি জানি না আমার এই জায়গাতে দাঁড়িয়ে মেয়েদের জন্য কিছু করবার আছে কিনা। এবং আরো কিছু বিষয় আমরা দেখি যে আরো কিছু মানে ভয়ানক বিষয় কিন্তু আসলে আমি শেয়ার করতে চাই, বলতে চাই। আমি জানি না এটা আমার জন্য কতটুকু সেফটি ইস্যু আসলে দাঁড় করাবে, কারণ আমরা মেয়েরা যখনই মুখ খুলি আমাদের কিন্তু আশেপাশে শত্রু তৈরি হয়। বিশেষ করে আজকের যে কথাটা আমি এখন এই মুহূর্তে যে কথাটা আমি বলবো, যে মেয়েদের শত্রু কিন্তু মেয়েরাই, এটার কিছু উদাহরণ আমি ভবিষ্যতে দিব এবং এটা নিয়েও আমি আসলে আপনাদের সাথে কথা বলবো। তবে আমি চাচ্ছি যে আপুরা আসলে, আমি যে কনসার্ন থেকে আজকের ভিডিওটা করেছি, আমার জায়গা থেকে আমি চাইবো আর একটা মেয়ে যেন আত্মহত্যা না করুক, আর একটা মেয়ে যেন, এটা একেবারেই হয়তোবা যারা এই ঘটনার ভেতর দিয়ে যায় তাদের জন্য সাধারণ না। তবে আমি বলবো এই বিষয়টা, যদি আপনাকে জন্ম দিয়েছে আপনার বাবা মা, আপনার এই জন্ম মৃত্যুটা কার জন্য, উপরওয়ালার জন্য বা হয়েছেন আপনি, সেখানে কোনো ব্যক্তি আপনার জন্য প্রধান বিষয় হতে পারে না। সে যদি হাজবেন্ড হয়, সে যদি, হাদিসেও আছেন যে, হাদিসেও তো এমন আছে, মানে আমাদের ইসলামেও আছে যে ডিভোর্সের বিষয়টা কিন্তু আছে, এবং সেটা যদি খুব সম্পর্কটাকে খুব জটিল করে ফেলে সেক্ষেত্রে কিন্তু ডিভোর্সের দিকে যাওয়া যায়। তবে অনেকেই হয়তো বা ওয়ান সাইডেড লাভটা এত বেশি গভীর হয়ে থাকে, তারা ওই জায়গা থেকে সরে আসতে চায় না বা অনেক বছরের সংসার থেকে সরে আসতে চায় না। তবে আমি একটা কথাই বলবো, এই জায়গাতে না মেয়েদের হচ্ছে মানসিক যে একটা মেন্টালিটির যে স্ট্রংনেস, এই জায়গাটা যদি কেউ ভেঙে দেয় তখনই মেয়েটা
ভাবে যে আমার হয়তোবা আর কোথাও যাওয়ার নেই, আমাকে হয়তোবা কেউ একসেপ্ট করবে না, আমি হয়তোবা আর কোনো কাজ করতে পারবো না, তবে আমি বলবো একবার আপনি আপনার টক্সিক রিলেশন থেকে বের হয়ে দেখুন যে দুনিয়াটা অনেক ভাস্ট, অনেক বড়। হয়তোবা আপনি এত সুন্দর একটা মানুষ পাবেন না, হয়তো আপনি মনের মতো মানুষ পাবেন না, কিন্তু আপনি বেঁচে থাকার মতো, আঁকড়ে ধরে থাকার মতো, একজন ভালোবাসবার মতো মানুষ হয়তো বা আপনি পাবেন। দেখেন, দুনিয়াতে খারাপেরও শেষ নেই, ভালোরও শেষ নেই। তো আমরা ভালোর জন্য যদি খুঁজি হয়তো বা দেরি হবে, কিন্তু আপনি ভালোটা পেয়ে যাবেন। আবার যদি আমরা খারাপ জিনিসটা খুঁজি তাহলে কিন্তু সেটাই, মানুষের আসলে মনের দিক থেকে মানুষ যেটা চায় সেটাই পায়। তো আমি আপুদের উদ্দেশ্যে বলবো, যারা টক্সিক রিলেশনে আছেন, এখন অনেকে যারা আমাকে SMS পাঠাচ্ছেন, তারা চাইলে একটু কাউন্সিলিং এ যান, তারা একটু ওপেন কথা বলুন। আর ওপেন কথা বলার জন্য যদি কেউ না থাকে, অবশ্যই আমাকে বা আমাদের মতন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তাদের সাথে শেয়ার করুন। আমরা হয়তো বা আপনাকে ভালো বুদ্ধিটুকু দিতে পারবো, আমরা হয়তো বা আপনাকে ওই জায়গা থেকে হেল্প কতটুকু করতে পারবো জানি না, বাট আমরা কোনো সংসারে ভাঙতে চাই না। আমি বলবো না যে কোনো সংসার ভেঙে যাক, তবে যেই সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, সেই সম্পর্কে তৃতীয় ব্যক্তির গুরুত্ব যদি বেড়ে যায়, তাহলে আমি বলবো যে আপনি সরে আসুন। আর আপনি যদি সরে আসতে না পারেন, সেখানে আপনার কি করবার আছে, আপনার পারিপার্শ্বিক অবস্থাটা কি, সেটা বিবেচনা করে হয়তো বা আপনাকে দুইটা বুদ্ধি বা পরামর্শ আমরা দিতেই পারি। তবে আমি চাই সবাই সবার সম্পর্কের জায়গা থেকে লয়ালিটি মেনটেন করবে, সবাই সবার সম্পর্কের জায়গাটা ধরে রাখবে, হাজব্যান্ড ওয়াইফকে প্রচন্ড ভালোবাসবে। আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি, সেই জায়গা থেকে সরে এসে আমরা সবাই ভাইরাল হতে চাই, আমরা সবাই চাই আমাদেরকে চিনুক, আমরা সবাই চাই আমরা অনেক বেশি বড় হব, আমরা সবাই চাই আমরা অনেক বেশি টাকা ইনকাম করবো। এগুলো করতে করতে না আমরা সম্পর্কের দিকটা ভুলে যাই, সম্পর্কের গুরুত্বটা ভুলে যাই। আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, সম্পর্কের গুরুত্বটা আজকে থেকে আপনারা তৈরি করুন, আজকে থেকে কথা বলুন বেশি বেশি। সেটা যদি সমস্যা হয়, সমস্যাটা দুজনে বসে সমাধানের চেষ্টা করুন। আর যদি একেবারেই দেখেন যে এক সাইড থেকে আপনি সমস্যার সমাধান চাচ্ছেন আর এক সাইড আপনাকে পাত্তাই দিচ্ছে না, তাহলে বিশ্বাস করুন, সরে আসুন। দুনিয়াটা অনেক বড়, আপনি যেখানেই যান, আল্লাহ যদি আপনার রিজিক দিয়ে রাখে, আপনি কোনো না কোনো জায়গায় কিন্তু আপনার ভাত কাপড়ের অভাব হবে না। বিশেষ করে আপুদেরকে বলতে